আজকের এই অ্যাডভান্সড একাডেমিক এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের মাস্টার ক্লাসটি ডিজাইন করা হয়েছে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজির অন্যতম জটিল একটি টপিক নিয়ে, ইসোফেজিয়াল ডিসঅর্ডার বা খাদ্যনালীর ব্যাধি। আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই রোগগুলোর প্যাথোফিজিওলজিক্যাল ইন্টারসেকশনগুলো একেবারে নিখুঁতভাবে বোঝা অপরিহার্য। এখানে আমরা কোনো সারফেস লেভেলের আলোচনা করব না, বরং সোর্স মেটেরিয়াল থেকে সরাসরি এক্সট্র্যাক্ট করা ক্লিনিক্যাল ডেটার একটি নিবিড় পিএইচডি স্তরের অ্যানালাইসিস উপস্থাপন করব। চলুন সরাসরি কন্টেন্টে প্রবেশ করি। ডেটা রিটেনশন ম্যাক্সিমাইজ করার জন্য আমাদের আজকের প্যাথোফিজিওলজিক্যাল সিলেবাসটিকে আমরা খুব সুশৃঙ্খলভাবে 6টি সেকশনে ভাগ করেছি: ইনফ্ল্যামেটরি ডিজিজ, মোটিলিটি ডিসঅর্ডার, ডাইভার্টিকুলা, হর্নিয়া, অ্যাকিউট পারফোরেশন এবং সবশেষে কিছু ডিফারেন্সিয়ালস। তো সেকশন 1, ইনফ্ল্যামেটরি অ্যান্ড ইনফেকশিয়াস এসোফেজাইটিস। চলুন আলোচনা শুরু করি মিউকোজাল লেয়ারের প্যাথোলজি দিয়ে, বিশেষ করে সেই ইনফেকশনগুলো নিয়ে যেগুলো ইমিউনোকম্প্রোমাইজড রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই 3টি প্রধান ইনফেকশনের এন্ডোস্কোপিক এবং রেডিওগ্রাফিক সিগনেচারগুলো চেনা একেবারে ক্রুশিয়াল। যেমন ধরুন ক্যান্ডিডাল ইসোফোজাইটিস, এন্ডোস্কোপিতে পরিষ্কার শ্যাগি হোয়াইট ডিপোজিট, আর ব্যারিয়াম সোয়ালোতে ওয়ার্ম লাইক বা ক্রিমির মতো আলসার দেখা যায়। অন্যদিকে সাইটোমেগালোভাইরাস বা সিএমভিতে আমরা পাই জিওগ্রাফিক্যাল বা সাপিজিনাস আলসার, যা সাধারণত পোস্ট ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট বা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজের ক্ষেত্রে কমন। আর হার্পেটিক এসোফোজাইটিসের প্যাথাগনোমনিক বৈশিষ্ট্য হল ছোট ছোট আলসার, যার প্রান্তগুলো বেশ উঁচু বা রেজড থাকে। এবার আসি ইওসিনোফিলিক এসোফেজাইটিস বা ইওইতে। ব্যাপারটা আসলে কি? এটি একটি ক্রনিক ইমিউন বা অ্যান্টিজেন মিডিয়েটেড রোগ, যা খাদ্যনালীতে ডিসফাংশন এবং ফাইব্রোসিস তৈরি করে। ডেমোগ্রাফিক্যালি এটি সাধারণত 20 থেকে 30 বছরের মধ্যে বেশি পাওয়া যায়। এর এন্ডোস্কোপিক ফাইন্ডিংগুলো খুবই ক্লাসিক: রিং, ফ্যারো, ক্রেপ পেপার মিউকোসা এবং ফ্যালাইন এসোফ্যাগাস বা বিড়ালের খাদ্যনালীর মতো অ্যাপিয়ারেন্স। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ফ্যালাইন এসোফ্যাগাস সাধারণত খাদ্যনালীর ওপরের বা মাঝের 1/3 থাকে। জিআরডি এর ক্ষেত্রেও এটা দেখা যেতে পারে, তবে তখন সেটা থাকে একদম নিচের দিকে। তো হিস্টোলজিক্যাল কনফার্মেশনের জন্য এই 15 সংখ্যাটি হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার। বায়োপসি নিতে হবে অন্তত 2টো ভিন্ন সাইট থেকে, আর সেখানে হাই পাওয়ার ফিল্ডে যদি 15 থেকে 20টির বেশি ইওসিনোফিল পাওয়া যায়, তবেই ডায়াগনোসিস কনফার্মড। আমাদের থেরাপিউটিক গোল হল ট্রিটমেন্টের মাধ্যমে এই কাউন্টটাকে 5-এর নিচে নামিয়ে আনা। সেকশন 2, মোটিলিটি ডিসঅর্ডার্স অ্যান্ড আকালেশিয়া। মিউকোসা থেকে এবার আমাদের ফোকাস শিফট করছি নিউরোমাস্কুলার প্যাথোলজির দিকে। এখানকার এসোফেজিয়াল মাস্কুলেচারের মোটিলিটি মেকানিজমগুলো আসলেই খুব কমপ্লেক্স। ডায়াগনস্টিক টুল হিসাবে হাই রেজলিউশন ম্যানোমেট্রি কতটা গেম চেঞ্জিং সেটা একটু ভাবুন। কনভেনশনাল সিস্টেমে যেখানে সেন্সর থাকে খুব কম এবং দূরে দূরে, সেখানে হাই রেজলিউশন সিস্টেমে 36টি সেন্সর থাকে, আর এদের মাঝে দূরত্ব থাকে মাত্র 1 সেন্টিমিটার। ফলে আমরা একদম নিখুঁত একটা প্রেশার ম্যাপিং পাই। আর এই ডেটা থেকেই ইন্টিগ্রেটেড রিল্যাক্সেশন প্রেশার বা আইআরপি, ডিস্টাল কন্ট্রাক্টাইল ইন্টিগ্রাল এবং ডিস্টাল ল্যাটেন্সির মতো ক্রুশিয়াল মেট্রিকগুলো ক্যালকুলেট করা সম্ভব হয়। অ্যাকালেসিয়ার প্যাথোজেনেসিসটা একটু ডিকনস্ট্রাক্ট করা যাক। এখানে মূলত মিয়েন্টেরিক বা অরব্যাচ প্লেক্সিসের গ্যাংলিয়ন কোষগুলো ধ্বংস হয়ে যায়। এর ফলে দুটো ঘটনা ঘটে: লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স করতে ব্যর্থ হয় এবং স্বাভাবিক পেরিস্টালসিস পুরোপুরি গায়েব হয়ে যায়। পেশেন্ট সাধারণত ক্লাসিক ট্রায়াড নিয়ে আসে: ডিসফ্যাজিয়া, রিগার্জিটেশন এবং ওয়েট লস। মনে রাখবেন, চাগাস ডিজিজ বা ট্রিপল-এস সিন্ড্রোমের মতো সেকেন্ডারি কারণেও কিন্তু অ্যাকালেসিয়া ডেভেলপ করতে পারে। এবার আসি শিকাগো ক্লাসিফিকেশনে। অ্যাকালেশিয়াকে মূলত টাইপ 1, 2 এবং 3তে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটার জন্য স্পেসিফিক সার্জিক্যাল ইন্টারভেনশন রয়েছে। টাইপ 2তে আমরা ম্যানোমেট্রিতে প্যান এসোফেজিয়াল প্রেশারাইজেশন দেখতে পাই, যার গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হল হেলার্স মায়োমেটনি বা নিউম্যাটিক ডাইলেটেশন। অন্যদিকে টাইপ 3 বা স্প্যাস্টিক অ্যাকালেশিয়া, যেখানে ডিসিআই অনেক হাই থাকে, সেখানে পোয়েম বা পার ওরাল এন্ডোস্কোপিক মায়োটমি হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। পেশেন্ট অ্যাসেসমেন্টের জন্য অ্যাকর্ডেড স্কোর হচ্ছে আমাদের অ্যাকাডেমিক রিলায়েবিলিটি চেক। ওজন হ্রাস, ডিসফ্যাজিয়া, রেট্রোস্টার্নাল পেইন এবং রিগার্জিটেশন, এই 4টি প্যারামিটারকে 0 থেকে 3 স্কেলে মাপা হয়। অ্যাকালেশিয়ার সিভিয়ারিটি বুঝতে এবং পোস্ট অপারেটিভ থেরাপিউটিক রেসপন্স কেমন হলো সেটা জাজ করতে এই স্কোরটার কোনো বিকল্প নেই। সেকশন 3, প্যাথোজেনেসিস অফ এসোফেজিয়াল ডাইভার্টিকুলা। মোটিলিটি ডিসঅর্ডার থেকে এবার আমরা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচারাল লেশনের দিকে এগোচ্ছি। চলুন দেখি খাদ্যনালীর বাইরের দিকে এই পাউচগুলো কেন তৈরি হয়। ডাইভার্টিকুলার এই মেকানিজমগুলো পরীক্ষার্থীদের জন্য একটা ক্লাসিক ট্র্যাপ।
ট্রু ট্র্যাকশন আর ফলস পালশন ডাইভার্টিকুলার মধ্যে কনফিউজড হওয়া চলবে না। খেয়াল করুন, মিড এসোফেজিয়াল ডাইভার্টিকুলা হচ্ছে একমাত্র ট্রু ডাইভার্টিকুলা যা আশপাশের লিম্ফ নোডের ফাইব্রোসিস থেকে সৃষ্ট ট্র্যাকশন বা টানের কারণে তৈরি হয়। অন্যদিকে জেঙ্কার্স এবং অ্যাপিফ্রেনিক এই দুটোই কিন্তু ভেতরের চাপের কারণে তৈরি হওয়া ফলস পালশন ডাইভার্টিকুলা। জিঙ্কার্স ডাইভার্টিকুলামের প্রোফাইলটা একটু বিস্তারিত দেখা যাক। এটা তৈরি হয় থাইরোফ্যারিঞ্জিয়াস আর ক্রিকোফ্যারিঞ্জিয়াসের মাঝখানের একটা উইক পয়েন্ট দিয়ে, যাকে আমরা বলি কিলিয়েন্স ডেহেসেন্স। এর একেবারে আর্লিয়েস্ট সিমটম হল রিগার্জিটেশন। কমপ্লিকেশনসের মধ্যে অ্যাসপিরেশন নিউমোনাইটিস তো আছেই, সাথে স্কোয়ামাস সেল কার্সিনোমার রিস্কও থাকে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সার্জিক্যাল প্রিন্সিপালটা হলো রিকারেন্স ঠেকাতে ডাইভার্টিকুলেক্টমির পাশাপাশি একটা ক্রিকোফ্যারিঞ্জিয়াল মায়োটমি করা একেবারেই বাধ্যতামূলক। Section 4. Hiatal hernias and structural lesions. স্ট্রাকচারাল অ্যানালিসিসটা কন্টিনিউ করে এবার আমরা ফোকাস করব জিই জাংশনের মাইগ্রেশন আর কিছু লোকাল অবস্ট্রাকশনের উপর। হায়াটাল হার্নিয়াকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। টাইপ 1 বা স্লাইডিং হার্নিয়া নিয়ে আমাদের খুব বেশি ওয়েস্ট হওয়ার কিছু নেই, কনজারভেটিভ ম্যানেজমেন্টেই কাজ হয়। কিন্তু টাইপ 2 বা রোলিং প্যারা এসোফ্যাজিয়াল হার্নিয়া, এটা একটা টিকিং টাইম বোমার মতো। এখানে জিই জাংশন নর্মাল জায়গায় থাকলেও স্টোমাক ওপরে হার্নিয়েট করে, ফলে ভলভুলাস বা নেক্রোসিসের হাই ইস্কেমিক রিস্ক থাকে। তাই এই ক্ষেত্রে সার্জারি কোনো অপশন নয়, এটা পুরোপুরি ম্যান্ডেটরি। খুব দ্রুত কিছু শর্ট নোট প্যাথোলজির রিক্যাপ করে ফেলি। শ্যাটোস্কির রিং বা বি রিং হল একটা মিউকোজাল রিং যা ইন্ট্রামিটেন্ট নন প্রোগ্রেসিভ ডিসফেজিয়া তৈরি করে। ট্রিটমেন্ট হল বেলুন ডাইলাটেশন। এরপর আছে প্লামার ভিনসেন সিন্ড্রোম, যেখানে আপার ইসোফেজিয়াল ওয়েবস থাকে এবং ক্যান্সারের ঝুঁকি মারাত্মক বেড়ে যায়। আর ডিসফেজিয়া লুসোরিয়া, এটা আসলে একটা ভাস্কুলার প্রবলেম, যেখানে অ্যাবেরেন্ট রাইট সাবক্লাভিয়ান আর্টারি বাইরে থেকে খাদ্যনালীকে কম্প্রেস করে। সেকশন 5, অ্যাকিউট এসোফেজিয়াল পারফোরেশন সিন্ড্রোমস। আমরা এখন এই এক্সপ্লেনারের সবচেয়ে হাই মোর্টালিটি জোনে প্রবেশ করছি। এসোফেজিয়াল এমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য আপনার স্পট ডায়াগনোসিসের স্কিল হতে হবে রেজার শার্প। পারফোরেশনের মোস্ট কমন কারণ হল ইয়াট্রোজেনিক, যা সাধারণত এন্ডোস্কোপিক প্রসিডিওরের পরে হয়। কিন্তু বোরহাভ সিন্ড্রোম সম্পূর্ণ আলাদা। এটা হল স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস ফুল থিকনেস রাপচার। সাধারণত খাদ্যনালীর নিচের দিকের বাম পোস্টেরোল্যাট্রাল অংশে এটা ঘটে। ক্লিনিক্যাল ক্লু হচ্ছে ম্যাকলার্স ট্রায়াড। রেডিওলজিতে আমরা খুঁজি নাকালিরো ভি সাইন, আর স্টেথোস্কোপে হ্যামান্স ক্রাঞ্চ। সবচেয়ে বড় রেড ফ্ল্যাগটা হল আনস্টেবল রোগীদের ক্ষেত্রে বেরিয়াম কন্ট্রাস্ট কঠোরভাবে নিষিদ্ধ। আপনাকে অবশ্যই ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট প্রোটোকল ফলো করতে হবে। ইমেটোজেনিক ট্রমার এই দুটো প্রেজেন্টেশনের সরাসরি তুলনাটা একবার দেখুন। দুটোতেই বমির হিস্ট্রি আছে, কিন্তু প্যাথোফিজিওলজি একদম আলাদা। বরহাভ হল একটা ফুল থিকনেস পারফোরেশন, যেখানে বুকে তীব্র ব্যথার সাথে সিভিয়ার মিডিয়াস্টাইনাল কন্টামিনেশন হয়। অপরদিকে ম্যালেরি ওয়েস টিয়ার অনেক সুপারফিশিয়াল। এটা শুধুমাত্র মিউকোসাল বা সাবমিউকোসাল টিয়ার, যা মূলত হ্যামাটেমেসিস বা রক্ত বমির মাধ্যমে প্রকাশ পায়। সেকশন 6, ডিফারেনশিয়ালস অ্যান্ড ক্লিনিক্যাল পালস। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সময় ইনফরমেশনগুলোকে সিনথেসাইজ করার। চলুন কিছু লুকালাইক প্যাথোলজির মধ্যে ডিফারেন্সিয়েট করি। সিউডো অ্যাকালেসিয়া বা এসোফ্যাজিয়াল কার্সিনোমা থেকে আসল অ্যাকালেসিয়াকে আলাদা করাটা ক্লিনিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকালেসিয়ায় ডিসফ্যাজিয়া সাধারণত তরল খাবারের ক্ষেত্রে আগে শুরু হয়, আর বেরিয়াম সোয়ালোতে দেখা যায় ক্লাসিক বার্ডস বিক বা পাখির ঠোঁটের মতো একটা গ্র্যাজুয়াল ট্যাপারিং। কিন্তু ক্যান্সারে সেখানে ডিসফ্যাজিয়া শুরু হয় কঠিন খাবার দিয়ে, আর বেরিয়ামে দেখা যায় হুট করে সরু হয়ে যাওয়া, শোল্ডারিং এফেক্ট এবং র্যাট টেল ডিফর্মিটি। একই রকমভাবে অ্যাকোলেসিয়া আর ডিস্টাল এসোফেজিয়াল স্প্যাজম বা ডিএসকে আলাদা করাটাও ক্রুশিয়াল। অ্যাকোলেসিয়ায় এলএস রিল্যাক্স করতে পারে না, কিন্তু ডিএসে এলএস রিল্যাক্সেশন একেবারে স্বাভাবিক থাকে। এখানে যেটা হয় তা হল শক্তিশালী স্পাস্টিক কন্ট্রাকশন, যা পেশেন্টের অ্যানজাইনার মতো বুকে ব্যথা তৈরি করে। বেরিয়ামে এটাকে কর্ক স্ক্রু বা রোজারি বিডের মতো দেখায়। একটা কথা মাথায় গেঁথে নিন, এসব ক্ষেত্রে ম্যানোমেট্রি বা পোয়েমে যাওয়ার আগে কার্ডিয়াক এসকেমিয়া রুল আউট করার জন্য একটা ইসিজি করা মাস্ট। আমাদের আলোচনার শেষে এই হাইয়েল্ড রিভিশন টেবলটার দিকে একবার চোখ বুলিয়ে নিন। সোর্স মেটেরিয়াল থেকে এক্সট্র্যাক্ট করা সবচেয়ে ক্রিটিক্যাল এক্সাম্পলসগুলো এখানে সামারাইজ করা আছে। টাইপ 2 অ্যাকেলেশিয়ায় প্যানিসোফেজিয়াল প্রেশারাইজেশন, জেঙ্কার্স ডাইভার্টিকুলামের প্যাথোজেনেসিসে কিলিয়ান্স ডিসেন্স, আর বোরহাভ সিন্ড্রোমে স্পন্টেনিয়াস রাপচার। এই ম্যাপিংগুলো জাস্ট মেমোরিতে লক করে ফেলুন। আজ শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রভোকেটিভ প্রশ্ন রেখে যেতে চাই।
শিকাগো 4.0 এর মতো হাই রেজলিউশন ম্যানোমেট্রি প্রোটোকলগুলো যেভাবে প্রতিনিয়ত আমাদের প্যাথোফিজিওলজিক্যাল ম্যাপিংকে রিফাইন করছে, ভবিষ্যতে এই কমপ্লেক্স মোটিলিটি ডিসঅর্ডারগুলোর সার্জিক্যাল অ্যালগরিদম ঠিক কোন দিকে মোড় নেবে? আমাদের টার্গেটেড এন্ডোস্কোপিক ইন্টারভেনশনগুলো আর কতটা প্রিসাইজ হতে পারে? এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের একাডেমিক এক্সপ্লেনারের সমাপ্তি টানছি। এতক্ষণ ধরে এই ইনডেপথ আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।